এনজেপি স্টেশনে নামতেই বিপত্তি। হঠাৎ করে কি যে হলো, ট্রেন থেকে নামতে গিয়েই ট্রলি ব্যাগ সমেত ধপাস করে প্ল্যাটফর্মে পড়ে গেল রায়। হাত থেকে ছিটকে পড়ল মোবাইলটা। ভাগ্যিস ন্যাপস্যাকটা বুকের উপর রাখা ছিল, তাই শরীরে চোট লাগেনি। তাড়াহুড়ো করবে না বলেই সবার শেষে ট্রেন থেকে নেমেছিল রায়, অথচ ওই কিনা ধপাস করে প্ল্যাটফর্মে পড়ে গেল। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে। রায়কে ওভাবে প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে ওর বন্ধুরা হা হা করে ছুটে এলো। সবাই একসঙ্গে বলে উঠল, কিরে পড়ে গেলি কি করে, লাগেনি তো? চিত্রাঙ্গদা, আয়েশা আর সৌমালির চোখে বিস্ময়। এমনিতেই ট্রেন ঢুকলে এনজেপি স্টেশন চত্বরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। লাগেজ নিয়ে সবাই আগে বের হতে চায়। পুরো ওভারব্রিজের মুখটায় জ্যাম লেগে যায় একেবারে। তার উপর দীর্ঘ ওভারব্রিজ পেরিয়ে বের হতে হয় স্টেশনের বাইরে। এই অবস্থায় দুম করে এক কলেজ পড়ুয়া তরুণী যদি লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে গড়াগড়ি খায়, তাহলে ফ্রিতে পাওয়া এই বিনোদন কে না উপভোগ করতে চায়? মুহূর্তের মধ্যে সবাই এক পলক তাকিয়ে দেখল ভূপতিত রায়কে। রায়কে ওই অবস্থায় দেখে চিত্রাঙ্গদা, আয়েশা আর সৌমালিও হাসি চেপে ধরে রাখতে পারল না। তিনজনেই মোবাইল বের করে ছবি তোলার প্রস্তুতি নিতে নিতে বলে উঠল, হয়ে যাক একটা রিলস। সৌমালি বলে উঠল, এই ক্যাপশন কি হবে? চিত্রাঙ্গদা মজা করার ছলে বলে উঠল, কেন, ডাউনফল। তাহলে এক খুদা গির গয়া গানটা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিস। এবার টিপ্পনি কাটলো আয়েশা, এই ভিডিও করবি না কিন্তু, খুব খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ধমকে উঠল রায়। বিরক্ত লাগছিল রায়ের। এমনিতেই সবাই তাকে আর চোখে দেখছে, তার মধ্যে বন্ধুরা কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। একবার ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো রায়। বেশ কয়েকজন তার দিকে তখনও তাকিয়ে আছে। লজ্জায় খানিকটা গুটিয়ে গেল ও। তারপর সামনে চোখ তুলে তাকাতেই একটা হাত দেখতে পেল ওরই দিকে বাড়ানো। তখন আর অত ভাবার সময় নেই। বাড়ানো হাতটা ধরেই রায় উঠে দাঁড়ালো। মোবাইলটা কুড়িয়ে দিল সৌমালি। কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রথমেই জিজ্ঞেস করলো, আরে দেখ না, মোবাইলটা ঠিক আছে কিনা দেখ তো। সৌমালির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে রায় আগে দেখলো ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা। ফোনটা গেলে তো সব গন্ডগোল হয়ে যাবে। না, ঠিক আছে, তবে নিচের দিকে স্ক্রিন গার্ডটা একটু চিড় খেয়েছে। সরু চুলের মতো একটা দাগ। হাঁপ ছেড়ে বাঁচল রায়। যাক বাবা, ফোনের কিছু হয়নি। মনে মনে ভাবলো, বাড়ি ফিরে একটা নতুন স্ক্রিন গার্ড লাগিয়ে নেওয়া যাবে। সৌমালি জিজ্ঞেস করলো, কিরে ফোন অন হচ্ছে তো? রায় মাথা নেড়ে জানালো, সব ঠিক আছে। ম্যাডাম, আপনারা কি কলকাতা থেকে আসছেন? প্রশ্নকর্তাকে এবার ভালো করে দেখলো রায়। মাঝারি উচ্চতার একটি ছেলে দাঁড়িয়ে। গায়ের রং ফর্সাই বলা চলে। গালে হালকা দাড়ি, মাথা ভর্তি এলোমেলো চুল, অবিন্যস্ত। চিরুনি পড়েনি বোধহয় কয়েকদিন। চেহারা সাধারণ মানের, শহুরে জৌলুস নেই সেই অর্থে। তবে চোখ দুটো কিছুটা নেপালিদের মতো, তবে অত ছোট নয়, ঠিক বাঙালিদের মতো দেখতেও নয়, আবার পুরোপুরি নেপালিও বলা চলে না। পরনে জিন্স আর গায়ে ব্রাউন কালারের একটা হুড দেওয়া ট্রিটেড লেদারের জ্যাকেট। জ্যাকেটের জিপটা নিচের দিকে নামানো। ভেতরে একটা হলুদ রঙের টি শার্ট। টি শার্টের উপরে ফ্যাব্রিক করে লেখা, ফাইট লাইক ওয়ারিয়ার, নট আ ওয়ারিয়ার। সামনে বুকের কাছে ফ্লিপ করে ঝোলানো সানগ্লাস। জ্যাকেটের হুডটা পিঠের ওপর ফেলা। ই আবার কে রে বাবা? পোশাক থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে রাই পাল্টা প্রশ্ন করলো, কেন বলুন তো? ছেলেটা একটু থতমতো খেয়ে বলল, না মানে আপনারা কি মেঘবাড়ি চা বাগানে যাবেন? চার বন্ধু একে অন্যের দিকে তাকিয়ে নিল একবার। ওদের মধ্যে ডাকাবুকো বলে বেশ নামডাক আছে আয়েশার। বাকি তিন বন্ধুর তুলনায় ওর শরীরের গড়ন একটু ভারীর দিকে। গায়ের রং চাপা, চুলও ছোট করে ছাঁটা। ব্যক্তিত্বে একটা পুরুষালী হাবভাব আছে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আয়েশা কড়া গলায় বলল, কেন, আমরা কোথায় যাব তা দিয়ে আপনার কি দরকার? ছেলেটা একটু ঘাবড়ে গেল। মাথার অবিন্যস্ত চুলে বার কয়েক আঙুল চালিয়ে বলল, আসলে না, আমাকে বলা হয়েছিল যে দার্জিলিং মেলে কলকাতা থেকে 4 জন গেস্ট আসবে, তাই ভাবছিলাম আপনারাই তারা কিনা। রায় একটু নরম স্বভাবের, আবেগপ্রবণ, কিন্তু জেদি। যা করবে মনে করে সেটা করেই ছাড়ে। ওর মুখের মধ্যে একটা পেলবতা আছে। বন্ধুরা বলে ওর চোখ দুটো ভীষণ ইমপ্রেসিভ। রায়ের অবজারভেশন পাওয়ার খুব সাংঘাতিক। খুব খুঁটিয়ে চারদিক দেখতে পছন্দ করে ও।
যদিও কাঠিন্য ওর ব্যক্তিত্বের সঙ্গে একদম বেমানান। তবু রায় চেষ্টা করলো মুখে গাম্ভীর্য আনতে। কড়া চোখে তাকানোর চেষ্টা করলো ছেলেটির দিকে। জিজ্ঞেস করলো, আপনাকে কি মোহিত কাকু পাঠিয়েছেন? ছেলেটার মুখে এবার হাসি ফুটল। ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। পকেট থেকে একটা চিরকুট বের করে সেটা রায়ের হাতে দিয়ে দিল। রায় দেখল চিরকুটে মোহিত কাকু লিখে পাঠিয়েছেন, বিশেষ দরকারে আমাকে কলকাতা চলে যেতে হয়েছে, তাই আমি নিজে আসতে পারলাম না। তবে তোমাদের কোনো অসুবিধে হবে না, থাকার ব্যবস্থা করা আছে, লোকজনকেও বলা আছে। ড্রাইভার সুরজকে পাঠালাম তোমাদের মেঘ বাড়ি নিয়ে আসার জন্য। আর তোমরা যে কদিন আছো গাড়িটা ব্যবহার করতে পারো, আমি সুরজকে বলে দিয়েছি। রায় এবার সোজাসুজি ছেলেটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনার নাম কি সুরজ? ছেলেটা নমস্কার জানিয়ে বলল, জি হজুর। আয়েশা ফিসফিস করে বলে উঠল, আরে এ মালটা আবার হুজুর হুজুর করে কেন? তোর মোহিত কাকু কি মেঘবাড়ির জমিদার? রায় বিরক্ত হয়ে বলল, ধ্যাৎ, জমিদার হতে যাবে কেন? উনি মেঘবাড়ি টি এস্টেটের ম্যানেজার। নেপালিতে এরকমই বলে, দেখছিস না? নেপালি ছেলে, চোখ দুটো দেখলেই বুঝতে পারবি। তুই কি বলতে চাইছিস? আমি এই এনজিপি স্টেশনেই ওর সাথে শুভদৃষ্টি সেরে নেব? আয়েশাকে কনুই দিয়ে একটা গুঁতো মেরে রায় বলল, তুই শালা মানুষ হলি না, ছেলে দেখলেই সোজা শুভদৃষ্টি। কিন্তু যাই বলিস, ছেলেটাকে পুরোপুরি নেপালি লাগছে না। আয়েশাকে ঠেলা মেরে রায় বলে উঠল, আস্তে বল, শুনতে পাবে। সোমালি রায়ের উদ্দেশ্যে বলল, একবার ভেরিফাই করে নিলে হতো না? একেই মোহিত কাকু পাঠিয়েছেন কিনা ফোনে একবার কথা বলে নে না। রায় ফোনটা খুলে মোহিত কাকুর নম্বরটা সার্চ করতে শুরু করলো। সুরজ বলে উঠল, এই নিন, কথা বলে নিন। রায় ফোন বুকে নম্বর সার্চ করতে করতেই সুরজ ফোন লাগিয়ে ফেলেছে। ও প্রান্ত থেকে মোহিত কাকু বলে উঠল, হ্যাঁ সুরজ বল। রায় ওনাকে থামিয়ে দিয়ে বলল, কাকু আমি রায় বলছি। ও আচ্ছা, বলো বলো বলো। সুরজ এসেছে তো নিতে? ওর সঙ্গে চলে যাও, কোনো অসুবিধে হবে না। আমি আসলে একটু হাসপাতালে রয়েছি, পরে কথা বলছি, কেমন? হাসপাতালে? ফোনটা রাখার পর বিড়বিড় করে উঠল রায়। সুরজ বলে উঠল, ওনার মায়ের একটু হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, তাই ওনাকে গতকালই কলকাতা চলে যেতে হয়েছে। ট্রেনে তো টিকিট পাননি, তাই ভলভোতরে গিয়েছেন। আমাকে অবশ্য উনি সব বলে গিয়েছেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা করা আছে। চিত্রাঙ্গদা বলে উঠল, দেন আর ওয়েট করে লাভ নেই, লেটস গো টু মেঘবাড়ি। প্রিয় বন্ধুরা, কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025-এ প্রকাশিত হতে চলেছে আমার নতুন উপন্যাস মেঘবাড়ির বৃষ্টিরা। তারই অংশবিশেষ অডিও স্টোরি হিসেবে তুলে ধরলাম আপনাদের সামনে। যারা পাহাড়ের পটভূমিতে লেখা কাহিনী পড়তে পছন্দ করেন তারা এই বইটি হাতে তুলে নিতে পারেন। আশা করি হতাশ হবেন না। বইটির প্রকাশক দ্য কাফে টেবল। বইমেলায় 8 নম্বর গেট দিয়ে ঢুকে 419 নম্বর স্টলে পাওয়া যাবে এই বইটি। এছাড়াও পাওয়া যাবে আমার লেখা অন্যান্য উপন্যাস ও গল্প সংকলনগুলি। যদি এরকম আরও অডিও স্টোরি শুনতে চান তাহলে নিচের কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকুন। দেখা হবে বাঙালির অন্যতম বড় উৎসব বইমেলায়।